একটি আল্ট্রাসাউন্ড রিপোর্টে বিভিন্ন সংক্ষিপ্ত ইংরেজি টার্ম ব্যবহার করতে দেখা যায়, যেমন নাম্বার অফ ফিটাস। ফিটাস শব্দের অর্থ ভ্রূণ। জন্মানোর আগ পর্যন্ত মায়ের গর্ভে থাকা অবস্থায় একটি মানব শিশুকে ফিটাস নামে অভিহিত করা হয়। নাম্বার অফ ফিটাস এই শব্দগুচ্ছ মায়ের গর্ভে ফিটাসের সংখ্যাকে ইঙ্গিত করে। বাচ্চা একটি নাকি যমজ হবে তার নাম্বার অফ ফিটাস দ্বারা বোঝা যায়। সাধারণত সংখ্যাটি 1 হলেও যমজ বাচ্চাদের ক্ষেত্রে 2, এমনকি এর বেশিও থাকতে পারে, যাকে মাল্টিপল ফিটাস বলা হয়। কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এখানে ফিটাসের স্বাভাবিক হৃদস্পন্দন হচ্ছে কিনা তা উল্লেখ করা হয়। যদি হৃদস্পন্দন টের পাওয়া যায় তাহলে প্রেজেন্ট, এবং পাওয়া না গেলে সেক্ষেত্রে অ্যাবসেন্ট উল্লেখ করা হয়। এই বিষয়টি রিপোর্টে HR বা হার্ট রেট বা FHR বা ফিটাল হার্ট রেট হিসেবেও উল্লেখ করা থাকতে পারে। হার্ট রেট উল্লেখ করতে সাধারণত BPM বা বিট পার মিনিট দেয়া থাকে, অর্থাৎ প্রতি 1 মিনিটে কতবার হৃদস্পন্দন হচ্ছে সেটি উল্লেখ করা থাকে। গ্রস ফিটাল মুভমেন্ট, ফিটাসের উল্লেখযোগ্য নড়াচড়া আছে নাকি তা একেবারেই স্থির তা বোঝা যায় গ্রস ফিটাল মুভমেন্ট দ্বারা। যদিও ফিটাসের স্বাভাবিক নড়াচড়া 4 থেকে 5 মাসের আগে সাধারণত বোঝা যায় না। ফিটাসের নড়াচড়া তার সুস্থতার ইঙ্গিত বহন করে। গর্ভাবস্থার একটি নির্দিষ্ট সময় পর একেবারেই নড়াচড়া না থাকাটা দুশ্চিন্তার বিষয় হতে পারে। অ্যামাউন্ট অফ লিকুইড বা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, সংক্ষেপে AFI, এই টার্মটি দিয়ে গর্ভের ভ্রূণ যে তরলে ভাসমান অবস্থায় থাকে তার পরিমাণ প্রকাশ করা হয়। এই তরলকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়। আল্ট্রাসাউন্ড রিপোর্টে এটি সাধারণত সেন্টিমিটারে বা মিলিমিটারে দেয়া থাকে। এর স্বাভাবিক মাত্রা ধরা হয় 5 থেকে 25 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটারের কম হলে ফ্লুইড কম আছে এবং 25 সেন্টিমিটারের বেশি হলে ফ্লুইড বেশি আছে ধরা হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার জেন্ডার বা লিঙ্গ আল্ট্রাসাউন্ড রিপোর্টে উল্লেখ করা থাকে না। যদি উল্লেখ করা থাকে তবে সেখানে মেল বা ফিমেল সরাসরি লেখা থাকে, কিংবা কখনো কখনো পুরুষ বা নারী বোঝানোর সাংকেতিক চিহ্ন দেয়া থাকতে পারে। LMP অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, সর্বশেষ পিরিয়ডের প্রথম দিনটি LMP হিসেবে উল্লেখ করা থাকে রিপোর্টে। জেস্টেশনাল এজ, জেস্টেশনাল এজ হলো গর্ভধারণের সময়, অর্থাৎ গর্ভাবস্থার কত সপ্তাহ চলছে তা নির্দেশ করতে এই শব্দটি ব্যবহার করা হয়। EDD অর্থাৎ এস্টিমেটেড ডিউ ডেট বা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, অর্থাৎ আনুমানিক কবে নাগাদ স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারি হতে পারে তার একটি সম্ভাব্য ডেট। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা LMP এর সাথে 9 মাস 7 দিন যোগ করে এই ডেটটি হিসেব করা হয়। মনে রাখবেন, কেবল শতকরা 4% শিশুর ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডে নির্দিষ্ট করে দেওয়া তারিখে নর্মাল ডেলিভারি হয়। লোকেশন, রিপোর্টের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হলো লোকেশন বা অবস্থান। আল্ট্রাসাউন্ড রিপোর্টে ভ্রূণ জরায়ুর মধ্যে অবস্থান করলে ইন্ট্রা ইউটেরাইন এবং জরায়ুর বাইরে অবস্থান করলে এক্সট্রা ইউটেরাইন লেখা থাকে। আমরা জানি যে ফিটাস মায়ের জরায়ুতেই বড় হয়, কিন্তু কখনো কখনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় যখন ফিটাসের অবস্থান থাকে জরায়ুর বাইরে। এটি হতে পারে জরায়ু নালীতে বা ফ্যালোপিয়ান টিউবে। মেডিকেলের পরিভাষায় একে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। গর্ভে ভ্রূণ কি অবস্থানে রয়েছে তা বোঝানোর জন্য আল্ট্রাসাউন্ড রিপোর্টে সাধারণত প্রেজেন্টেশন এবং লাই এই শব্দ দুটি ব্যবহার করা হয়। প্রেজেন্টেশন বলতে বোঝায় ভ্রূণের শরীরের কোন অঙ্গটি জরায়ু মুখের সবচাইতে কাছাকাছি আছে বা প্রসবের সময় কোন অঙ্গটি আগে বেরিয়ে আসবে। প্রেজেন্টেশন 3 ধরনের হতে পারে, যেমন সেফালিক প্রেজেন্টেশন, এটি গর্ভে ভ্রূণের সবচেয়ে ভালো অবস্থান। এই ধরনের প্রেজেন্টেশনে মায়ের গর্ভে ভ্রূণের মাথা নিচে এবং পা উপরে থাকে, অর্থাৎ ভ্রূণের মাথা জন্মনালীর কাছাকাছি থাকে। সেফালিক প্রেজেন্টেশন আবার 2 ধরনের হতে পারে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে এর উল্লেখ থাকে
অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র হিসেবে। মায়ের গর্ভে ভ্রূণের সবচাইতে সাধারণ অবস্থা হলো অ্যান্টেরিয়র প্রেজেন্টেশন। 96.5% ক্ষেত্রে এই ধরনের প্রেজেন্টেশন দেখা যায়। অ্যান্টেরিয়র পজিশনের ক্ষেত্রে ভ্রূণের মাথা নিচের দিকে থাকে এবং তার মুখ মায়ের পিঠের দিকে ঘোরানো থাকে, অর্থাৎ ভ্রূণের পিঠ থাকে মায়ের পেটের দিকে। ভ্রূণের থুতনি তার বুকের সাথে লেগে থাকে এবং ভ্রূণের মাথা মায়ের পেলভিসে ঢোকার জন্য তৈরি থাকে। এই পজিশনকে সাধারণত অক্সিপিটো অ্যান্টেরিয়র প্রেজেন্টেশন বলে। যখন গর্ভে শিশুর মাথা নিচের দিকে থাকে কিন্তু মুখ মায়ের পেটের দিকে ঘোরানো থাকে, তখন ভ্রূণের এই পজিশনকে বলা হয় পোস্টেরিয়র পজিশন। এই ধরনের পজিশনকে অনেক সময় ফেস আপ বা সানি সাইড আপও বলা হয়ে থাকে। ব্রিজ প্রেজেন্টেশন। ভ্রূণের স্বাভাবিক অবস্থানের উল্টোটা হলো ব্রিজ পজিশন। ব্রিজ পজিশনের ক্ষেত্রে শিশুর মাথা উপরের দিকে এবং তার নিম্নভাগ বা পা নিচের দিকে থাকে, অর্থাৎ গর্ভে শিশু উল্টো হয়ে থাকে। ব্রিজ পজিশন সাধারণত 3 ধরনের হয়। ফ্র্যাঙ্ক ব্রিজ, এক্ষেত্রে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, পা উপরের দিকে মাথার কাছাকাছি বাঁকানো অবস্থায় থাকে। এটাই সবচাইতে কমন ব্রিজ পজিশন। কমপ্লিট ব্রিজ, এ ধরনের পজিশনে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, সেই সাথে তার পা ও হাঁটু বাঁকানো অবস্থায় নিতম্বের কাছাকাছি থাকে। ফুটলিং ব্রিজ, এই পজিশনে শিশুর এক পা বা উভয় পা নিচের দিকে জন্মনালীর দিকে ফেরানো থাকে। শোল্ডার প্রেজেন্টেশন, অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুর ঘাড়, পিঠ বা হাত জন্মনালীর দিকে ফেরানো থাকে। এই ধরনের পজিশনকে বলা হয় শোল্ডার প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনে ভ্রূণ ট্রান্সভার্স লাই অবস্থানে থাকে, অর্থাৎ সে জরায়ুতে লম্বালম্বিভাবে না থেকে পাশাপাশি অবস্থান করে। প্রতি 400টি গর্ভধারণের একটিতে ভ্রূণ এই পজিশনে থাকতে পারে। যখন এমন হয়, বাচ্চার পিঠ বা ঘাড় জরায়ু মুখ ঢেকে রাখে। এক্ষেত্রে বাচ্চা ও মায়ের জটিলতা দেখা দিতে পারে। লাই, লাই শব্দটি দিয়ে গর্ভের ভ্রূণের স্পাইনাল কলাম বা মেরুদণ্ড মায়ের স্পাইনাল কলামের সাথে কোন অবস্থানে আছে তা বোঝানো হয়। সাধারণত 3 ধরনের ফিটাল লাই হয়ে থাকে। লঞ্জিটিউডিনাল লাইয়ে ভ্রূণের স্পাইনাল কলাম বা মেরুদণ্ড মায়ের মেরুদণ্ডের সমান্তরালে থাকে। এক্ষেত্রে ভ্রূণের অবস্থান থাকে লম্বালম্বিভাবে। সেফালিক এবং ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে এমনটা দেখা যায়। ট্রান্সভার্স লাই, ট্রান্সভার্স লাই হলে ভ্রূণের স্পাইনাল কলাম মায়ের স্পাইনাল কলামের সাথে আড়াআড়িভাবে থাকে, অর্থাৎ ভ্রূণটি মায়ের জরায়ুতে পাশাপাশি অবস্থান করে। অবলিক লাই, ভ্রূণের স্পাইনাল কলাম যখন মায়ের স্পাইনাল কলামের সাথে 45 ডিগ্রি বা তার কাছাকাছি কোণ সৃষ্টি করে, তখন তাকে অবলিক লাই বলা হয়, অর্থাৎ ভ্রূণটি লঞ্জিটিউডিনাল এবং ট্রান্সভার্স লাইয়ের মাঝামাঝি বেঁকে থাকে। 36 সপ্তাহের পরে করা আল্ট্রাসাউন্ডে আনস্টেবল লাই শব্দটির উল্লেখ থাকতে পারে। সাধারণত 36 থেকে 37 সপ্তাহের মধ্যে বেশিরভাগ ভ্রূণই প্রসবের জন্য নির্দিষ্ট অবস্থানে চলে আসে। এই সময়ের পর সে তেমন একটা অবস্থান পরিবর্তন করে না, তবে কিছু কিছু ভ্রূণ এই সময়ও নিয়মিত স্থান পরিবর্তন করতে থাকে। এই ধরনের পরিস্থিতিকে আনস্টেবল লাই বলা হয়। প্লাসেন্টা বা গর্ভফুল বা অমরা হলো মায়ের সাথে ভ্রূণের মূল সংযোগ। ভ্রূণ এর মধ্য দিয়েই মায়ের কাছ থেকে খাদ্য ও পুষ্টি পায়, সেই সাথে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করে। প্লাসেন্টার অবস্থা বা পরিপক্কতার অবস্থা বোঝাতে রিপোর্টে গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2 বা গ্রেড 3 উল্লেখ করা থাকে। গর্ভাবস্থার সময় বাড়ার সাথে সাথে প্লাসেন্টা পরিবর্তিত হতে থাকে এবং পরিপক্কতা পেতে থাকে। সেই অনুযায়ী এই গ্রেডিং করা হয়। স্বাভাবিক অবস্থায় গর্ভাবস্থার সময় অনুযায়ী সাধারণত যে গ্রেডগুলো থাকতে পারে তা হলো গ্রেড 0 18 সপ্তাহের আগ পর্যন্ত, গ্রেড 1 18 থেকে 29 সপ্তাহ পর্যন্ত, গ্রেড 2 30 থেকে 38 সপ্তাহ পর্যন্ত, গ্রেড 3 38 সপ্তাহের পর। 38 সপ্তাহের আগে গ্রেড 3 প্লাসেন্টা পাওয়া গেলে তা কিছু জটিলতা নির্দেশ করতে পারে। এই বিষয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। প্লাসেন্টার অবস্থান, গর্ভাবস্থার 18 থেকে 20 সপ্তাহের আল্ট্রাসাউন্ড রিপোর্টে প্লাসেন্টার অবস্থান জানা যায়। আল্ট্রাসাউন্ডে
প্লাসেন্টার অবস্থান বোঝাতে যেসব শব্দের উল্লেখ থাকতে পারে সেগুলো হলো অ্যান্টেরিয়র প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের সামনের অংশে থাকে। পোস্টেরিয়র প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের পেছনের অংশে থাকে। ফান্ডাল পজিশন, অর্থাৎ প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের উপরের অংশে থাকে। রাইট অর লেফট ল্যাটারাল পজিশন, অর্থাৎ প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের ডান বা বাম পাশে থাকে। আপার সেগমেন্ট, অর্থাৎ জরায়ুর উপরের দিকে প্লাসেন্টা যুক্ত থাকাকে বোঝায়। লোয়ার সেগমেন্ট, জরায়ুর নিচের দিকে প্লাসেন্টা যুক্ত রয়েছে বোঝায়। প্লাসেন্টা প্রেভিয়া, প্লাসেন্টা যখন জরায়ু মুখ ঢেকে রাখে। লো লাইং প্লাসেন্টা, প্লাসেন্টা জরায়ু মুখ ঢেকে রাখেনি কিন্তু জরায়ু মুখের 2 সেন্টিমিটারের ভিতরে অবস্থিত। অ্যাওয়ে ফ্রম ওএস, প্লাসেন্টা যখন জরায়ু মুখ থেকে দূরে অবস্থান করে। ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু পরিমাপের আবশ্যকতা রয়েছে। রিপোর্টে উল্লেখকৃত এই পরিমাপগুলো সাধারণত সেন্টিমিটার বা মিলিমিটার স্কেলে প্রকাশ করা হয়। CRL, ভ্রূণের মাথা থেকে পশ্চাৎদেশ পর্যন্ত অংশের পরিমাপ হলো CRL বা ক্রাউন রাম্প লেন্থ। BPD, বাইপেরিয়েটাল ডায়ামিটার, ভ্রূণের মাথার খুলির ব্যাসের পরিমাপ জানার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। ফিটাসের বয়স ও ওজন পরিমাপে এর ভূমিকা রয়েছে। HC বা হেড সার্কামফিয়ারেন্স, ভ্রূণের মাথার গোল অংশের পরিধি কত তা বোঝানো হয় হেড সার্কামফিয়ারেন্স দ্বারা। ভ্রূণের সম্ভাব্য ওজন পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়। অ্যাবডোমিনাল সার্কামফিয়ারেন্স, অ্যাবডোমেন শব্দের অর্থ উদর বা পেট। ভ্রূণের পেটের পরিধি প্রকাশ করার জন্য এই 3টি টার্মের যে কোনো একটি ব্যবহার করা হতে পারে। এই পরিমাপটি ভ্রূণের আকার, গর্ভধারণের সময় এবং ডিউ ডেট নির্ণয় করতে ব্যবহার করা হয়। FL, ফিমার লেন্থ, মানুষের সবচাইতে লম্বা অস্থিটি হলো ফিমার। আমাদের উরুতে এই হাড়টি রয়েছে। ফিমার লেন্থ দ্বারা ভ্রূণের ফিমারের দৈর্ঘ্য প্রকাশ করা হয়। এই পরিমাপটি ভ্রূণের বয়স নির্ণয় করতে এবং তার স্বাভাবিক বৃদ্ধির মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়। এস্টিমেটেড ফিটাল ওয়েট বা EFW, ভ্রূণের ওজনের একটি পরিমাপ। এটি সাধারণত গ্রামে প্রকাশ করা হয়। এই আলোচনায় ব্যবহৃত সবগুলো মেডিকেল টার্ম যে সব রিপোর্টে উল্লেখ থাকবে তা কিন্তু নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের রিপোর্টে ভিন্নতা দেখা যায়। রিপোর্ট যেমনই হোক, কিছু মৌলিক বিষয় সব প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড রিপোর্টেই উল্লেখ থাকে। তবে হ্যাঁ, রিপোর্ট অবশ্যই আপনার গাইনোকোলজিস্টকে দিয়ে চেক করিয়ে নেবেন। এই আলোচনাটি মূলত আপনাদের কিছু সাধারণ ধারণা দেওয়ার লক্ষ্যেই করা হয়েছে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। শুভকামনা।